নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আমার চ্যানেলে নতুন একটা ব্লগে অনেক অনেক ওয়েলকাম। যথারীতি কালকের থেকে আজকে শরীরটা ভালো আছে। কালকে নিজের বানানো খিচুড়ি খেয়ে আমি সুস্থ হয়ে গেলাম, আমার ওষুধ লাগলো না। জানি না কেন কিছু নেই, দেখলাম ওই গরম গরম খাবারটা খাওয়ার পর দেখলাম একটু ব্যথাটা কম। তো রাত্রিবেলা পুরো ব্যান্ডেজ করে শুয়েছিলাম। আজকের একটু কম লাগছে, একটু কথা বলতে পারছি। এই দাঁতের মাড়ির ব্যথা হচ্ছে না, বা এই জায়গাটা অত যন্ত্রণা হচ্ছে না। তো আজকে রবিবার, সকালবেলা কোনো ডাক্তার নাই, না আছে হসপিটালে কোনো টেস্ট। ঘুম থেকে তো আমি অনেক সকাল সকালই উঠে গেছি, যেহেতু ওঠা আমার সকালে অভ্যাস। উঠে শুধু হচ্ছে গল্প করেছি, সবার সাথে গল্প করেছি। এই কদিন কারোর সাথে গল্প করতে পারিনি, আর কালকে তো কথাই বলতে পারিনি। প্রথমত ওই কাকিমা ব্যান্ডেল থেকে, যিনি আমার ভিডিও দেখে এসেছেন, কাকিমার সাথে টানা 1-1.5 ঘন্টা পুরো আড্ডা দিয়েছি। এখন আমার উৎসা রানী, মানে আমার মেয়েকে ঘুম থেকে তুলেছি, তুলে এখন মা মেয়ে যাচ্ছি একটু ডাব খেতে। গৌতম বললো একটু ডাব খাওয়ার জন্যে, কারণ জানি না আমার একটু কফের সাথে ব্লাড আসছে। তো গৌতম বললো এটা হয়তো শরীর গরমের জন্যে, তো বললো একটু ডাব খাও, দেখো কি কি হয়। তো এখন যাচ্ছি একটু ডাব খেতে, আর দেখি একটু সবজি টবজি নিয়ে আসবো। গতকালের খিচুড়ি রয়েছে, সেটা বললো মেয়ে ব্রেকফাস্টে খেয়ে নেবে, আমি একটু মুড়ি খেয়ে নেবো। তো যাওয়া যাক, আর দেখি আজকে দিনটা কীভাবে কাটাতে পারি। তোমরা দেখতে থাকো। ডাবের জল খেয়ে সকাল সকাল পেটটা ঠান্ডা করতে হবে, তারপর দিনটা শুরু করতে হবে। ভালো লাগলে নিয়ে নে, আমি এখন পেমেন্ট করে দিচ্ছি। তো ডাব খেয়ে চলে এসেছি, আর একটুখানি সবজি নিয়ে এসেছি, ঢ্যাঁড়স, টমেটো, পেঁয়াজ, আমি শশা, আর আমি এখন খাবো তার জন্য মুড়ি। আর এই আরেকজন বলছি, যাই হোক, আমার মেয়ে কোনোদিন তো কিছু বলে না, আজকে সকালবেলা হঠাৎ এটা দেখে বলছে কি মা একটা কিনে দেবে। যখন শুনেছে দাম 65 টাকা, মানে কত বাবা মার টাকা বাঁচাবে, নেবে না কিছুতেই, বলছে না না এখন আমি এটা কিনবো না। আমার তো পছন্দ হয়েছে, নিয়ে নে। এই নিচে দুটো যেটা চেরি ঝুলছে, এইটাই ওর ভালো লেগেছে। ওইখানে একটা টেম্পল জুয়েলারি আমার পছন্দ হয়েছিল, দেখে এত ভালো লেগেছে। আমার আর মেয়ের 615 টাকা চেয়েছে, আমি আর মেয়ে দৌড় লাগিয়েছি। এখন তো কোনো মতেই কেনা যাবে না, আর এখন মানে এসব কিনলে গৌতম বাবু একদম গলার টিপে মেরে দেবে। আর এখন তো আমার আর্নিং বলে কিচ্ছু নেই, আমি একদম বেকার মানুষ। আমি এখন গৌতম বাবুর টাকায় বসেই সব কিছু করি, ফোনের রিচার্জটুকু অবধি গৌতম বাবুকে করে দিতে হয়। বর্তমানে আমি একদম বেকার, কাজ বাজ সব এই শরীরের জন্য গেল আমার, আর কি বলবো। যাই হোক, এবার মেয়েকে খেতে দিই। দুঃখ কষ্ট তো থাকবেই, আর ভেবে লাভ নেই। এখন একটু নিজে মুড়ি মেখে খাই, একটু চা করি আগে। ডাব খেয়েছি তো, চা খাবো না বাবাই? বিকালে চা খাবো। হ্যাঁ, ডাব খেয়ে আসলাম এক্ষুনি। তো কলকাতায় তো এক একটা ডাব 60 টাকা 80 টাকা, এখানে 40 টাকা দিয়ে দুটো ডাব খেলাম মা আর মেয়ে। মানে এক একটা ডাব 40 টাকা করে নিয়েছে। এখানে তো আরও কম হওয়া উচিত, তো এখানে 20 টাকা করে ডাব দেওয়া উচিত, এত নারকেল গাছ, কিন্তু তাও এরা 40 টাকা করে নিচ্ছে। আর যেগুলো বেশি শ্বাস সেগুলো 50 টাকা, তো আমরা 40 টাকারই দুটো ডাব খেয়েছি। আর এখন একটু আমি মুড়ি মেখে নিই, আর মেয়েকে ওই, মেয়ে বললো গতকাল রাতের যে খিচুড়ি খাবে সেটাই খাবে, আমি একটু মুড়ি মেখে নিই, নিয়ে দেখি কি রান্না বান্না হয়। দেখি, মাছ মাংসর বাজারে ঢুকতেই দিল না, বলছে কি না মা প্লিজ, মাংস টাংস আমার ইচ্ছাই করছে না, ও নিরামিষ খাবে, আমাকেও নিরামিষ খাইয়েই মারবে। সানডে ব্রেকফাস্ট মুড়ি দিয়ে হচ্ছে, ইডলি ধোসা নেই আজকের ব্রেকফাস্টে। রবিবারে রান্না বান্না হচ্ছে, রান্না কি করছি, ভাত আর ঢেঁড়সের তরকারি। কারণ ওই যে কাকিমা বললাম আমার ভিডিও দেখেছে, কাকিমার নাম হচ্ছে চায়না রয়, কাকিমা ব্যান্ডেল থেকে এসেছেন। কাকিমার ফ্যামিলি এসছে, কাকিমার সাথে নিয়ে আর জামাই এসছে। তো মেয়ে জামাইও ভীষণ ভালো, কাকিমাও ভীষণ ভালো। হ্যাঁ, কয়েকদিন ধরে কাকিমা বলছে পর না আমি রান্না করে দিচ্ছি, আসার থেকে যেদিন থেকে কাকিমা এসেছে, তোমার শরীর ভালো না, আমরা রান্না করছি, তোমাকে খাবার দিয়ে দিচ্ছি, হ্যাঁ তোমাকে রান্না করতে হবে না। তো আমি তো না না করে যাচ্ছি, আজকে কাকিমা কিছুতেই শুনলো না। কাকিমার মেয়ে এখানে এসে নতুন একটা কুকার কিনেছে, আর সেই কুকার আজকে মাটন বানিয়েছে। সে আমাকে বললো তোমার রান্না বান্না করবে না, তাও তো আমি ঢ্যাঁড়সের তরকারি করছি, যে তরকারি দিয়ে দেবো তোমার আর মেয়ের মতো, শুধু একটু ভাত করো। তো কাকিমা তরকারি অলরেডি বানিয়ে দিয়ে দিয়েছেন, আর এই ঢ্যাঁড়সের তরকারিটা করছি এই কারণে রাতে রুটি বা পরোটার সাথে খেয়ে নিতে পারবো। একটু অনেকদিন ধরে তো মানে কেনা খাওয়া, নাহলে খিচুড়ি মিচুড়ি খাচ্ছি। তো মেয়ে বললো মা ঢ্যাঁড়সের তরকারি করো। এই কাকিমা তরকারি দিয়ে গেছে, কাকিমার মেয়েই রান্না করেছে, দেখে তো মনে হচ্ছে ভীষণ টেস্টি হয়েছে। আজকে ভাত খেয়ে স্নান করলাম,
স্নান করে এখন মা নিয়ে যাচ্ছি ছাদে জামা কাপড় মেলতে। আমার মহারানী আগে আগে যাচ্ছে, আমি মহারানীর পিছনে পিছনে। রোদ রে বাবা রে বাবা, সাংঘাতিক রোদ উঠেছে, রোদের দিকে তাকানোই যাচ্ছে না, আমি তো তাকাতেই পাচ্ছি না। আর ওই দূরের পাহাড়গুলো আগে বেশি সবুজ লাগতো, এখন দেখলাম অনেক গাছপালা ওইখানে মরে গেছে। কিরে চলে যাচ্ছিস আমাকে ছেড়ে? চাবি আমার কাছে, দাঁড়া। বাবারে বাবা, মাকে ছেড়ে চলে যাচ্ছে বাচ্চা রাগ করে, দাঁড়া বাবাই। আর সত্যি অসাধারণ মাটনটা রান্না করেছিল ও, মানে বোঝাই যাচ্ছে ভালো রান্না করে, আর কদিন ধরে বুঝতেও পারছি ও বেশ গুছিয়ে রান্নাটা করে কাকিমার মেয়ে। তো বেশ মাটনের ঝোল দিয়ে বেশ ভাতটা ভালোই খেয়েছি। মাটন তো আমার খাওয়া খুব আমার শরীরের পক্ষে ভালো না, মাটন খুবই কম খাই আমি। অনুষ্ঠান ছাড়া আমি কিন্তু মাটন খাই না একদম, ডাক্তার নাই বলেছে, তাও মাঝে মাঝে খেয়ে ফেলি। আর ও তো একটু তেল মশলা দিয়ে রান্না করেছিল, বেশ একদম যেটা আমি পছন্দ করি, রসিয়ে কষি, কিন্তু এখন তো সবই ডাক্তার বারণ করেছে। যাই হোক, তৃপ্তি করে ভাত খেয়েছি। আর এখন নিয়ে নিচ্ছি ওয়েফার। আমার যে কি একটা মিষ্টির ক্রেভিংস হয়েছে, আমি মানে কাউকে বুঝিয়ে বলতে পারবো না। মানে ডাক্তারকে আমি শেয়ার করছি, ডাক্তার বলে এটা খুব খারাপ জিনিস, কারণ আমার স্টেরয়েড চলছে বলে এগুলো হচ্ছে। সুইট ক্রেভিংস খুবই খারাপ, কারণ আমার স্টেরয়েডের জন্যে বিপি সুগার সব হাই হয়ে যাচ্ছে, তার ফলে মিষ্টি খুবই ক্ষতিকারক। ডাক্তার বলেছে এগুলো কন্ট্রোল করতে, কিন্তু আমি একদম পাচ্ছি না। ঘরে থাকলে তো সেই মানে কলকাতার ওই মিষ্টি আমি গৌতমকে দিয়ে জোর করে করে আনি খেয়ে নিই, হ্যাঁ, কিন্তু এখানে তো আর ওই মিষ্টি পাবো না, তাই খেতে পাচ্ছি না। আর এখানে হাতের কাছে সেরকম দোকানও নেই যে দৌড়ে যাবো চট করে কিছু কিনে নিয়ে আসবো বা খাবো, সেটাও হচ্ছে না। আর মাথা এত চুল উঠছে না স্টেরয়েডের জন্যে। আচ্ছা একটু শ্যাম্পু করলাম, বাথরুমটা তো একদম চুলে ভর্তি হয়ে গেল, এখনও চুল কনস্ট্যান্ট উঠে যাচ্ছে। ভাবছি কলকাতায় গিয়ে একদম চুল কেটে ছোট করে দেবো, একদম মাথায় চুল নেই। তো এখন তো ফ্রি রয়েছি, তোমাদের সাথে কিছু একটু গল্প করি, নাহলে তো অন্যদিন ডাক্তার হসপিটাল করে কেটে যায়। এই ইউটিউবের জন্যে আমি এত সবার কাছ থেকে ভালোবাসা পাচ্ছি, বিশ্বাস করো। আমি এত খুশি বলার মতো নয়। যখন চ্যানেলটা খুলেছিলাম আমি জানতামই না যে চ্যানেলটা এত এগোতে পারবো বা কিছু বা ভিডিও করতে পারবো। এমনি চ্যানেলটা খুলেছিলাম তখন এরকম অসুস্থ থাকতাম যে একটু ভিডিও করবো, মনটা ভালো থাকবে। তারপর আস্তে আস্তে চ্যানেলটাকে নিয়ে আমার এই পথ চলা, তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্টের জন্যে আমার এই এগিয়ে চলা। এত ভালোবাসা এত সাপোর্ট পেয়েছি যে আমি তারপর থেকেই আমি তো ভিডিও কন্টিনিউ করতে পারি না, সেটা তোমরা সবাই জানো। সবার অনেক অভিযোগ আমি ডেলি ভিডিও ছাড়তে পারি না, তাও যেটুকু করতে পারি সবটাই তোমাদের ভালোবাসা সাপোর্টের জন্যে। তো ইউটিউবটা বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম যেখান থেকে আর্নিং করা যায়। আর্নিং আমার চ্যানেল থেকেও হয়, তো সেরাম একটা নয়, ইউজ অ্যামাউন্ট নয়, যথাসামান্য আর্নিং হয়। আর বর্তমানে সত্যি কথা বলতে কি আমারও খুব টাকা পয়সার দরকার, তোমরা তো জানোই আমার ট্রিটমেন্টে যে হারে খরচা হচ্ছে। তো ইউটিউব থেকে যদি একটু আর্নিং হয় আমারও ভালো হয়, কারণ আমি আগে তো একটু কাজবাজের মধ্যেই ছিলাম, তোমরা জানো আমি একটা জব করতাম, সেটাই অসুস্থতার কারণে সবই চলে গেছে। এখন আমি একদম বেকার মানুষ, তোমার কাছে হাত পেতেই আমার সবটা নিতে হচ্ছে বর্তমানে, এই কয়েক মাস ধরে যেটা হচ্ছে আমার। তো এবার সেই জায়গায় আর্নিংটা সত্যিই আমার দরকার, কিন্তু এই আর্নিংয়ের থেকেও বড় পাওনা হচ্ছে তোমাদের এই ভালোবাসা। আমার কমেন্টসে এত এত ভালোবাসা তোমরা দিয়ে যাও, এই আমার অসুস্থতা নিয়ে, আমার শরীর নিয়ে তোমরা এতটা কনসার্নড, এতটা সব ব্যাপারে তোমরা আমাকে সাহস যোগাও, সবসময় আমার পাশে থাকো। সত্যি আমি ভীষণ খুশি হয়ে যাই তোমাদের এই ছোটো ছোটো কমেন্টস পড়ে না, এত ভালো লাগে, মনে হয় আমার জন্যেও কেউ চিন্তা করছে, আমার জন্য কেউ প্রার্থনা করছে, এটা ভেবে ভীষণ ভালো লাগে। তারপর যখন আমি ভেলোরে আসি, ভেলোরে আসার পর তোমাদের তো আমি কমেন্টস পড়ে তোমাদের সাথে হয়তো একটা লিঙ্ক আপ করতে পারি, কিন্তু ভেলোরে আসার পর যারা আমার ভিডিও দেখে তারা আমার সাথে একদম সামনাসামনি দেখা করে, সেইটা যেন আরও বেশি পাওয়া। এই এই আজকেরও একজন এসেছেন আমাদের শুভম রেসিডেন্সিতে, ঠিক আমার সামনেই রুমে। অনেকক্ষণ ধরেই আমাকে দেখছেন, দেখে দেখে হঠাৎ বলছে দিদি তুমি ইউটিউবে ভিডিও করো? আলাম কি হ্যাঁ। তখন বলছে দিদিভাই তোমার ভিডিও আমি দেখি, তোমার ভিডিও দেখে আমার এখানে আসা। তো এগুলো শুনলে ভালো লাগে, ভিডিও দেখে ভালোবাসা দিচ্ছে আমাকে। এই কাকিমাও আমার দীর্ঘদিন ভিডিও, আমার মেয়েকে বারবার বলছে যে আমি ভীষণ অসুস্থ, কিন্তু তোর মায়ের ভিডিওটা আমি রোজ দেখি, হ্যাঁ তোর মাকে আমি ভীষণ ভালোবাসি। কাকিমা তো মানে সেই কি করছে বলার মতো না, মনে হচ্ছে যেন আমি কত জন্মের কাকিমার সাথে আমার সম্পর্ক।
কিছুক্ষণ পর পর সুপর্ণা 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 কী করছো, আমি রান্না করে দিচ্ছি, আমি এই করে দিচ্ছি, তুমি এই করতে হবে না, ওই করতে হবে না। মেয়েকে এসে বারবার বলে যাচ্ছে মা অসুস্থ হলে আমাকে বলবি, আমি আছি, এই ওই কনস্ট্যান্ট। মানে 5 মিনিট অন্তর অন্তর চলে আসছে আমি কেমন আছি কি করছি দেখার জন্যে। এই আজকে রান্না করে দিয়ে গেল, যাতে আমি কদিন ঠিক মতো রান্না করতে পারছি না শরীর খারাপ বলে তরকারি পাঠিয়েছে। গতবারও কিন্তু, গতবার তো আমি সব ভিডিও শেয়ার করতে পারিনি, কিন্তু কারণ আমার ফোন থেকে সব ভিডিও ডিলিট হয়ে গেছিলো। আমাকে পরে ভিডিও বানিয়ে বানিয়ে কলকাতায় গিয়ে বানিয়ে বানিয়ে আমাকে ছাড়তে হয়েছে। গতবারও এরকম একজন এসেছিলো, স্বস্তিক আর স্বস্তিকের মামা, দুজনে আমার ভিডিও দেখেই এই শুভমে এসেছিলো। ওরা ওরাম ছিল, মামা ভাগনা দুজনে রান্না করতো, আর যা রান্না করতো আমার মেয়ের জন্যে দিয়ে দিত গুছিয়ে, থালা গুছিয়ে সুন্দর করে মেয়ের জন্যে, আমাদের জন্যে, গৌতমের জন্যে যেটা বানাতো, কখনো বোয়াল মাছ, কখনো পনির, কখনো এটা, কখনো ফ্রাইড রাইস বানিয়ে বানিয়ে দিত। তো এই ভালোবাসাগুলো মানে সত্যি, এইগুলো মানে কি, আমি মানে এইগুলোর মূল্য হয় না, এই ভালোবাসার মূল্য কখনো কোনো জিনিস দিয়ে বিচার করা যায় না। আমি এতটা ইউটিউব চ্যানেলের জন্য সবার থেকে ভালোবাসা পেয়েছি, জানি না জীবনে কি কর্ম করেছি বা কি হবে, কিন্তু এই যে সবার থেকে ভালোবাসা আমি পাই, এতে আমি সত্যিই ভীষণ খুশি। হয়তো ভগবান আমার রোগ অসুখ বিসুখ দিয়েছে, আমি এই নিয়ে সবসময় কষ্ট থাকি ঠিকই, কিন্তু মানুষের থেকে আমি এত পরিমাণ ভালোবাসা পাই না, সেটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তো যাই হোক, এই তোমরা এইভাবেই আমার পাশে থেকো। আমি হাতে আর ফোন ধরতে পারছি না, স্ট্যান্ড নিয়ে নিই, আচ্ছা অসুবিধা হচ্ছে। তো তোমরা এইভাবেই শুধু আমার পাশে থেকো, সবসময় আমাকে সাপোর্ট করো। তোমাদের ভালোবাসায়, তোমাদের এই প্রার্থনায় আমি জানি আমি একদিন সুস্থ হয়ে উঠবই, মানে ভগবানও আটকাতে পারবে না। তোমাদের এই ভালোবাসার প্রার্থনার কাছে ওনাকেও হার মানতেই হবে। এত মানুষের ভালোবাসা আর প্রার্থনা কখনো বিফল যায় না। আমি মনে সেই জোরটাই রাখি, সেই আশাটাই রাখি। আর জীবনে যেটুকু ভালো কাজ করেছি আমি জানি ভগবান মুখ ফিরিয়ে নেবেন না। একদিন না একদিন ঠিক সুস্থ হব, একদিন না একদিন সব খারাপ জিনিস কেটে যাবে, কেটে গিয়ে সবটাই ভালো হবে। এটা গৌতমও বিশ্বাস রাখে, আমিও বিশ্বাস রাখি। আর বিশ্বাসে মেলাই বস্তু, তর্কে বহুদূর কথাই আছে, তো বিশ্বাসটা রাখাটাও দরকার। তো যাই হোক, আবার তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এত ভালোবাসার জন্য। যারা কমেন্টস করো, যারা আমাকে লাইক করে আমার ভিডিও দেখো, শেয়ার করো, আমাকে পাশে থাকো সবসময় আমার জন্যে, ঠাকুরের কাছে প্রার্থনা করো, অসংখ্য ধন্যবাদ। এবং যাদের সাথে আমার এই ভেলোরে এসে দেখা হচ্ছে, সেই সব মানুষদের মানে সেই সব কাকু কাকিমা দাদা বৌদি যাই বলো, ভাই বোন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। হয়তো সবার নামটা রাস্তায় হঠাৎ করে কারোর সাথে দেখা হয়ে যাচ্ছে, কারোর সাথে হসপিটালে সবার নাম জানা হচ্ছে না সেই সময়ের মধ্যে, বা সবার সাথে সেই সময় কথা বলা হচ্ছে না ঠিক মতো, কিন্তু তাদেরকেও অসংখ্য ধন্যবাদ যারা এইভাবে আমাকে সাপোর্ট করে আমাকে এগিয়ে চলতে সাহায্য করছো। শুধু তোমাদের ভালোবাসার সাপোর্টেই কিন্তু আমি এই চ্যানেলটাকে নিয়ে এতটা এগিয়ে চলার সাহস পাই, নাহলে আমার যা শরীরের কন্ডিশন একদমই ইচ্ছা করে না শুধু তোমাদের কথা ভেবে এই ভিডিও করা আর এই ইউটিউব চ্যানেলটা আস্তে আস্তে চালিয়ে নিয়ে যাওয়া। মেয়েকে রাতের খাবারের জন্য রুটি আনতে পাঠিয়েছি, দেখি একা একা পারে কি না। যাচ্ছে তাকিয়ে তাকিয়ে। পারবে তো সবই, এখন চেষ্টা করলে কি না পারা যায়। শুধু ওর প্রবলেম হচ্ছে এখানকার ল্যাঙ্গুয়েজ প্রবলেম, মানে এখানকার লোকেরা না ঠিকমতো হিন্দি বলতে পারে, না ঠিকমতো ইংলিশ বলতে পারে, সেটাও বুঝে উঠতে পারে না ওদের ভাষাটা। আমি দীর্ঘ অনেকবার আসার ফলে আমি কিছুটা হলে ওদের ভাষাটা বলতে না পারি, কিছুটা হলে বুঝতে পারি, কিন্তু মেয়ে সেটা পারে না বলেই একটু হতভম্ব হয়ে যায়। তো বললাম আমার ইচ্ছা করছে না, আমার পেটটা আজকে আবার কেন কি জানি বিকালের পর থেকে খুব যন্ত্রণা করছে, আর একটু টেনশন হচ্ছে। কালকের আবার সার্জিক্যাল ডক্টর কি বলবে, ইনি তো ক্লিয়ারেন্স দিয়ে দিল, উনি যদি সার্জারিটা না করতে চান আবার কতদিন ওয়েট কি। আর এখন আমার খুব ভয় লাগে এই হার্নিয়া নিয়ে চলাফেরা করতে, এতটা বাইরের দিকে বেরিয়ে এসেছে যে যখন তখন আমার পেটে চোট লেগে যাচ্ছে, তার ফলে খুব টেনশন হচ্ছে। পেট ভার হয়ে গেছে স্টেরয়েডের জন্য, যেহেতু শরীরের ওয়েট গেইন হয়েছে, যেহেতু পেটও ভীষণ ভার হয়ে গেছে, তার ফলে না আমার ভীষণ কষ্ট হচ্ছে, খুব পেট যন্ত্রণা হচ্ছে। মানে সন্ধ্যা থেকে আমার কিচ্ছু ভালো লাগছে না, অস্থির লাগছে শরীরটা। দেখি মেয়ে রুটি নিয়ে আসলে খেয়ে শুয়ে পড়বো, কালকের আবার সকালবেলা ডাক্তার দেখানোর আছে। আচ্ছা বিকাল থেকে কিচ্ছু খাইনি, না চা না কিছু, ভালোই লাগছে না কিছু, ও তো পড়ছে পাগলের মতো, আর আমি কি করব, আমি এক করে বসেই কাটিয়েছি। যেহেতু বিকাল থেকে কিছু খাইনি, তো ঝটপট ডিনারটা কমপ্লিট করে নিচ্ছি। এই ঢ্যাঁড়সের তরকারি আর রুটি আজকে ডিনারে।
খুব কষ্ট করে রুটি এনে দিয়েছেন, ধন্যবাদ আপনাকে অসংখ্য। পিঁয়াজ নিবি? এখনও 10টা বাজেনি, আজকে আমি শুয়ে পড়ছি। আমার যেন কেমন একটা হচ্ছে, এমনি শরীরটা খারাপ লাগছে, আর আমার যেন মানে এই সার্জিক্যাল ডিপার্টমেন্ট মানেই আমার একটা টেনশন চলে আসে। সন্ধ্যার পর থেকে একটা টেনশন কাজ হচ্ছে, জানি না কী হবে কালকে, সুচিতা ম্যাম কী বলবে, দেখে কি করবে। আর একটা মারাত্মক টেনশন চলছে আমার, যতক্ষণ না কালকে গিয়ে পৌঁছাচ্ছি, ডাক্তার দেখানো কমপ্লিট হচ্ছে, এটা আমার চলতে থাকবে। এটা প্রত্যেকবার হয়। ভীষণ টেনশন হচ্ছে, আর আমার পেটটা এত ব্যথা করছে বলার মতো না, টেনশনের চোটে মনে হচ্ছে হার্নিও ছটফট করছে। যাই হোক, এখানে ভিডিওটা এন্ড করছি, শুয়ে পড়ি। টেনশন নিয়ে শুয়ে পড়ি, আর টেনশন নিয়ে বসে থাকতে পারছি না। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল দেখা হচ্ছে সিএমসিতে নতুন ভিডিওর সাথে, আর নতুন কি বলবো, আবার একটা নতুন জার্নির সাথে। কারণ পালমোনারি ডিপার্টমেন্ট আপাতত স্টপ, আবার 3 মাস পর এবার সার্জিক্যাল ডিপার্টমেন্ট স্টার্ট। এখন সার্জিক্যাল ডিপার্টমেন্টে দৌড়াতে হবে। তো চলো, বাই।